দর্শক, গরম কিন্তু পড়তে শুরু করেছে, আবার কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে। গরম আর বৃষ্টি মিলে শিশুদের বিভিন্ন রোগ বালাই হচ্ছে। আমরা দেখছি শিশুদের ডায়রিয়া কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে আমরা ডায়রিয়া নিয়ে আলাপ করব। দর্শক, আপনারা দেখছেন ডক্টর অন কল প্রেজেন্টেড বাই একনল অনুষ্ঠান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর শামীমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ। আমরা আগেই বলেছি আমরা আজকে শিশুর ডায়রিয়া নিয়ে আলাপ করব এবং পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। যেমনটা আসলে আমরা বলছিলাম, এখন কিন্তু গরম পড়ছে, আবার একটু বৃষ্টি, আমরা দেখছি যে বাচ্চাদের অনেকেই ডায়রিয়া ভুগছে। এই সময় এত ডায়রিয়া হওয়ার কারণ কি? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে যে কোনো সিজনাল চেঞ্জ আর কি, শীতের পরে একটা শুষ্ক আবহাওয়া আসে, তারপরে গরম আসে। যে কোনো আবহাওয়ার চেঞ্জ যখন হয়, আবার গরমের পর যখন আবার শীত আসে বা বৃষ্টি যখন হয়, বিভিন্ন আবহাওয়ার তারতম্যের কারণে সাধারণত দেখা যায় যে বাচ্চাদের ডায়রিয়া হয়। এই আবহাওয়ার তারতম্যের কারণে দেখা যায় বিভিন্ন রকম জীবাণু, পানিবাহিত যে রোগগুলো আছে বা যেগুলো খাবারের মাধ্যমে ছড়ায়, সেগুলো সাধারণত এই রোগগুলো আমরা বিশেষ করে দেখছি জন্ডিস, টাইফয়েড, সেগুলো তো হচ্ছে, সেই সাথে ডায়রিয়া হচ্ছে এই সময়। ঠিকই বলেছেন। জি, একটু যদি বলতেন, এই সময় ডায়রিয়া হলে তো পানি শূন্যতা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। ঘরোয়া পদ্ধতিতে মা বাবারা আসলে কি করবেন এই সময়? ঘরোয়া পদ্ধতিতে যেটা, ডায়রিয়া হলে মারা একেবারেই ভয় না পেয়ে ঘরোয়া পদ্ধতিতে তাদের চিকিৎসা করতে পারে। যেমন তারা হচ্ছে বাসায় তৈরি খাবার স্যালাইন যেটা আছে সেটা খাইয়ে তাদের যদি কোনো ডিহাইড্রেশন, এটা রিহাইড্রেট করতে পারে আর কি বাচ্চাদেরকে। আর ঘরোয়া পদ্ধতি এছাড়াও আছে, বাচ্চাকে ঘন ঘন তরল খাবার খাওয়াবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এভাবেই খেয়াল রাখবে। আর তাছাড়া কিছু বিপদচিহ্ন একটু খেয়াল রাখবে। একটু যদি বলতেন যে আসলে প্রথমে আপনি পানি শূন্যতার কথা বললেন, সেটা যদি একটু জানতে চাই যে পানি শূন্যতা হয়েছে এটা মা বাবারা কিভাবে বুঝবে? আচ্ছা, ডায়রিয়া হলে যেটা হয় যে, তার আগে আমি একটু বলে নিই ডায়রিয়াটা কেন হয়। আসলে ডায়রিয়াটা বেশিরভাগই বাচ্চাদের ডায়রিয়াটা বেশিরভাগই দেখা যায় ভাইরাসের কারণে হয়। এছাড়া অনেক সময় ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। ব্যাকটেরিয়ার কারণে আবার কলেরা হতে পারে। হ্যাঁ, কলেরা একটা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি এর মাধ্যমে হতে পারে বা অন্যান্য ব্যাকটেরিয়ার মাধ্যমেও হতে পারে। যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় খাবারটা ফ্রেশ না থাকলে বা পানির মাধ্যমে, আমি আগেই বলেছি, তো এই জন্য ডায়রিয়াটা হতে পারে। এই ডায়রিয়াটা হওয়ার জন্য যেটা হয় যে শরীরের থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে যায়। পানির সাথে আমাদের শরীরের কিছু প্রয়োজনীয় উপাদান যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো বের হয়ে যায়। তো যার জন্য যেটা হয় যে শিশু খুব নিস্তেজ হয়ে যায়। এতটা নিস্তেজ হয়ে যায় যে ওদের তখন আর হয়তো প্রথম দিকে যেটা হয় যে ওদের মধ্যে ইরিটেবিলিটি, মানে ওদের খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে। পানি শূন্যতার প্রথম লক্ষণ হচ্ছে খিটখিটে মেজাজ। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে ওদের জিহ্বাটা শুষ্ক হয়ে যাবে, যার জন্য ওরা ঘন ঘন একটু পানি খেতে চাইবে। তারপরে যেটা হতে পারে শেষের দিকে যে এটা চোখের অক্ষিকোঠর গর্তে চলে যেতে পারে আর কি, চোখটা গর্তে চলে যেতে পারে, স্কিনটা হচ্ছে একটু লুজ হয়ে যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাবও আর কি যেটা হয় যে কমে যেতে পারে। তবে মারা কয়েকটা জিনিস খেয়াল রাখবে যে বাচ্চা যদি ঘন ঘন বেশি পানি খেতে চায় অথবা চোখ গর্তে চলে যায়, একদম নিস্তেজ হয়ে যায়, খেলাধুলা করতে চাচ্ছে না, বা দেখা যায় যদি ইউরিন পাস করছে না, সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, যে অনেক যে যারা 2 বছরের নিচের বাচ্চাদের তো মায়েরা বুকের দুধ দিয়ে থাকেন, মায়েদের খাওয়া দাওয়া আসলে কোনো বিধিনিষেধ বা আছে কিনা, বা মায়েদের খাওয়া দাওয়ার কারণে কি ডায়রিয়া বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, আসলে মায়েদের খাবারের কারণে ডায়রিয়া বাড়ার কোনো কারণ নাই। মায়েরা যে খাবারটা স্বাভাবিক খাবার খেয়ে থাকে সেটাই খাবে, বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে। সেই সাথে যদি ওর ডিহাইড্রেশনের সাইন না থাকে আর কি, মানে যেটাকে আমরা বলি পানি স্বল্পতা যদি না থাকে, তাহলে আমরা প্রতিবার পাতলা পায়খানার পরে আমরা ওকে, যদি 2 বছরের আগে হয় তাহলে আমরা হচ্ছে এটা 10 থেকে 20 চা চামচ খাবার স্যালাইন খাওয়াবো। আর 2 বছরের পরে হলে 20 থেকে 40 চা চামচ খাবার স্যালাইন খাওয়াবো। এখন কথা থাকে যে ডায়রিয়া হলে সাধারণত ইয়েটা থাকে, বমিও থাকে পাশাপাশি। এই বমিটা থাকার জন্য অনেক সময় বাচ্চারা খাবার স্যালাইন খেয়ে ফেলে দেয়। তো সেক্ষেত্রে আমরা হয়তো 10 থেকে 20 চা চামচ না খাওয়াতে পারি, একবারে হয়তো খাওয়াতে পারবো না। যদি বমি থেকে থাকে তাহলে আমরা 5 মিনিট পর পর তাকে 1-2 চামচ করে আমরা ওই
সমপরিমাণ খাবার স্যালাইনটা খাওয়ানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আমরা ডায়রিয়া সম্পর্কে অনেক কিছু জানলাম, আরও জানবো একটি বিরতির পর। দর্শক, ডক্টর সনকল প্রেজেন্টেড বাই একটা অনুষ্ঠানে এই মুহূর্তে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকল প্রেজেন্টেড বাই একটা অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর ডায়রিয়া এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার শামীমা ইয়াসমিন। আপনি খুব সুন্দরভাবে আসলে বলছিলেন কতটুকু পরিমাণ কী পরিমাণ খাওয়াবেন। আমরা একটু জানতে চাইছি যে এই সময় যে বাচ্চারা দেখা যাচ্ছে যে অনেক সময় জুস খেতে চায়, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেতে চায়, এইগুলোকে এই সময় দেয়া যাবে কিনা? একেবারেই দেয়া যাবে না। আমরা বলেছি যে আমরা খাবার স্যালাইন খাওয়াবো, সেই সাথে তরল খাবার খাওয়াবো। তরল খাবারের মধ্যে আমরা ডাবের পানি খাওয়াতে পারি, শুধু পানিও খাওয়াতে পারি, কিন্তু আমরা কখনোই জুস যেটাকে বলে জুস আমরা করব না, খাওয়াতে বলবো না। জুস যেটা হয়, যে জুস খাওয়ালে পরে যেটা হয় ডায়রিয়াটা আরও বেশি বেড়ে যাবে। অনেক বাচ্চারা অনেক সময় কোক খেতে চায়, হ্যাঁ, ড্রিঙ্কস খেতে চায়। সেক্ষেত্রেও আমি বলবো যে একেবারেই খেতে দেওয়া যাবে না, কারণ ড্রিঙ্কস খেলে আরও বেশি ডায়রিয়াটা বেড়ে যাবে। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে খাবার স্যালাইনটা তো একটু নোনতা টাইপের, সেখানে কি বাড়তি কিছু চিনি ব্যবহার করা যাবে কিনা? না, খাবার স্যালাইনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে শিশুর শরীরে হোক আর বড় মানুষের শরীরে হোক, ঠিক যেই পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা আছে, যতটুকু লাগবে ততটুকু দিয়েই তৈরি করা আছে। এটাকে বাড়তি আমরা চিনি মেশাবো না। আবার খাবার স্যালাইন তৈরি করার সময় আমরা অনেক সময় অনেক মায়েরা যে বাচ্চারা তো বেশি স্যালাইন খাচ্ছে না, অল্প করে খায়, একটা ছোট কাপে একটু করে গুলিয়ে খাওয়াচ্ছে। আসলে খাবার স্যালাইন তৈরির তো একটা নিয়ম আছে যে 500 ml এর মধ্যে একটা পুরো প্যাকেট দিয়ে তারপরে কোনো বাচ্চার বয়স 7 মাস 8 মাস হলো, সে তো আসলে পুরো স্যালাইনটা খেতেও পারবে না, এত বেশি স্যালাইন। সেক্ষেত্রে অল্প করে বানানোর সুযোগ নেই। অল্প করে বানানোর কোনো সুযোগ নাই। আমরা 500 ml এর মধ্যে আমরা পুরো একটা স্যালাইনের প্যাকেট দিয়ে গুলিয়ে আমরা রেখে দেব। বড়দের ক্ষেত্রে যেভাবে স্যালাইন বানাতে হয়, বাচ্চাদের ক্ষেত্রে কি একই রকম ভাবে আমরা বানাবো এবং সেভাবে বানিয়েই খাওয়াবো। কিন্তু আমরা যদি উল্টো যে অল্প পরিমাণ পানির মধ্যে কিছু পরিমাণ স্যালাইন দিয়ে আমরা যদি বানিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই বাচ্চাটার শরীরে সোডিয়ামের লেভেল অনেক সময় বেড়ে যেতে পারে। এটাকে বলি আমরা হাইপারনেট্রিমিয়া। সেক্ষেত্রে ডায়রিয়াতে তো বাচ্চাটা ভুগছেই, পরবর্তীতে দেখা যাবে যে কমপ্লিকেশন ডেভেলপ করে খিঁচুনিও ডেভেলপ করতে পারে এবং মৃত্যুও হতে পারে। তো যার জন্য আমরা অবশ্যই খাবার স্যালাইন বানানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই আমরা বানাবো। আমরা একটা বোতলে তৈরি করে রেখে দেব, সেখান থেকে পরিমাণ মতো ওকে আমরা খাওয়াতে থাকবো। আচ্ছা, এটা কতক্ষণ পর্যন্ত রাখা যায়? এটা আসলে 12 ঘন্টা পর্যন্ত থাকে, তবে গরমের সময় আমরা যদি মনে করি এটা 7-8 ঘন্টার বেশি ব্যবহার করব না। মা স্যালাইন খেলে কি বাচ্চার কোনো উপকার হবে কিনা? একেবারেই কোনো উপকারে আসবে না। আচ্ছা, আসলে বাচ্চার অসুস্থতা মানে বাচ্চাকেই আমাকে স্যালাইন দিতে হবে। হ্যাঁ, ওআরএস যেটা আছে, আমরা জানেন যে ডিহাইড্রেশন যেটা মানে পানি শূন্যতা, সাধারণত সাম সাইন কিছু আছে, সিভিয়ার সাইন কিছু আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সাম সাইন হলে তখনও আমরা ওআরএসটা আমরা খেতে বলি। আর যদি সিভিয়ার সাইন থাকে, সেক্ষেত্রে বাচ্চাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং শিরাপথে আমাদের স্যালাইন নিতে হবে। আচ্ছা, শিরাপথে এই সময় আসলে অনেকে যেটা হয় যে বাচ্চার ডায়রিয়া হলে মনে করে যে কৃমি হয়েছে বা কৃমির কারণে হচ্ছে কিনা, এই সময় কি কৃমির ওষুধ খাওয়ানো যাবে কিনা? না, এখন তো কৃমির ওষুধ খাওয়ানোর কোনো দরকার নেই। ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া ট্রিটমেন্টটা চলবে। পরবর্তীতে যদি মনে হয় যে কৃমির ওষুধ খাওয়াতে হবে, সেক্ষেত্রে পরবর্তীতে এটা খাওয়ানো যেতে পারে। আচ্ছা, আমরা তো একদম ছোট শিশুদের ডায়রিয়া বলছি, একটু বড় শিশু যারা 8, 9, 10 বছরের বাচ্চার যখন ডায়রিয়া, অনেক বাচ্চা দেখা যায় যে দীর্ঘদিন ধরে ডায়রিয়া থাকে, 3 মাস 4 মাস কদিন পর পরে ডায়রিয়া হচ্ছে, এটা কেন হয়? আচ্ছা, একটু বড় বাচ্চাদের হয় যে ওদের ফুড হ্যাবিটটা তো দেখা যায় যে আপনি যেটা বললেন যে জুস, কোক, হ্যাঁ, এই জাতীয় চিনি জাতীয় যেই খাবারগুলো আর কি বেশি থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওদের একটা অসমোটিক একটা ডায়রিয়া সাধারণত হয়ে থাকে আর কি। তো এই ক্ষেত্রে আমরা যদি জুস বা কোক যদি আমরা কমিয়ে দিই, তাহলে দেখা যাবে যে একাই এই ডায়রিয়াটা সাধারণত ভালো হয়ে যায়। আচ্ছা, ডায়রিয়ার জন্য আসলে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের ফুড হ্যাবিটটা একটা বিশাল
ব্যাপার আর কি। ফুড হ্যাবিটটা যদি ঠিকমতো আমরা মেনটেন করতে পারি তাহলে দেখা যায় যে বাচ্চারা সাধারণত ডায়রিয়া থেকে মুক্ত থাকতে পারবে। আচ্ছা, ডায়রিয়ার সময় যে অন্য অন্য খাবারগুলো সেটা চলে এই সময় পানি, ওই স্যালাইন যদি খায় তাকে কি বাড়তি পানি খেতে হবে কিনা, বা বুকের দুধ যিনি যে বাচ্চা খাচ্ছে সে বুকের দুধ চালিয়ে যাবে কিনা? বুকের দুধ যে পাচ্ছিল সে তো বুকের দুধই পাবে, আর অন্যান্য বাচ্চারা স্যালাইন বা বুকের দুধের পাশাপাশি বাড়তি পানির আসলে প্রয়োজন নাই। এখন কেউ যদি খেতে চায় তাহলে পানি দেয়া যাবে, আচ্ছা। মানে পানিটা কন্ট্রাডিক্টরি না, কিন্তু কোনো বাচ্চা যদি পানি খেতে চায় তাহলে পানি দেয়া যাবে। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন যে ডায়রিয়ার কী কী খাবার সম্পর্কে আমরা জানলাম, স্যালাইন সম্পর্কে আসলে আমরা জানলাম। আমরা এই বিষয়ে আরও জানবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অন-কল প্রেজেন্টেড বাই একনল অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার শামীমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা আলাপ করছিলাম ডায়রিয়া নিয়ে। খুব সুন্দরভাবে আপনি বলছিলেন কতটুকু স্যালাইন খাবে, কতটুকু পানি খাবে। আবার পারসিস্টেন্ট ডায়রিয়া বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া বলে একটা বিষয় রয়েছে। আমরা জানি যে বাচ্চাদের ডায়রিয়া লেগেই থাকে কিছু খাবারের কারণে বা অন্য কোনো কারণে। এগুলোর আসলে চিকিৎসা কী বা কী করা উচিত? আসলে পারসিস্টেন্ট ডায়রিয়া যেটা হলে আমরা রোগীর সাধারণত হিস্ট্রি নেওয়া হয়। তো খাবারের যে হিস্ট্রিটাতে দেখা যায় যে ওই যে বলেছিলাম যে কেউ কেউ আছে জুস বা কোক জাতীয় খাবার খেয়ে থাকে, এটা তো বন্ধ করলেই ভালো হয়ে যাবে, সেই খাবারটা উইথড্র করলেই ভালো হয়ে যায়। আর কিছু কিছু বাচ্চা আছে সাধারণত গম জাতীয় খাবার, যেমন রুটি, আটার রুটি বা হচ্ছে পাউরুটি, হ্যাঁ, বিস্কিট, এগুলো খেলে সাধারণত দেখা যায় যে ওদের ডায়রিয়াটা অর্থাৎ এক একটা খাবার একটা হতেই পারে, যেই খাবারটা দিয়ে সে মনে করবে যে দিলে হচ্ছে, সেই খাবারটা অ্যাভয়েড করবে, এটা বলতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে এই যে আটা বা খেলে পরে যদি ডায়রিয়া হয়ে থাকে এবং দীর্ঘমেয়াদী ডায়রিয়াটা হয়ে থাকে এবং এক্সামিনেশন করে যদি অন্য কোনো সাইন সিমটম থাকে, সেক্ষেত্রে আমরা সিলিয়াক ডিজিজ নামে একটা ডিজিজ আছে, সেটা আমরা তখন আছে কিনা আমরা দেখার চেষ্টা করতে পারি আর কি। বিশেষজ্ঞের কাছে গেলে যে গরুর দুধ খেলে পারে, যেমন সেটা বলতে আছে, অনেকে আছে যে গরুর দুধ খেলে খারাপ লাগে, তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে গরুর দুধটা স্টপ রাখলে পরেই সেক্ষেত্রে ডায়রিয়াটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এই আর কি। আচ্ছা, আমরা যে স্যালাইনের কথা বলে, অনেকে আবার রাইস স্যালাইন বা চালের গুঁড়ার স্যালাইনের কথা বলে, কোনটা ভালো বা কীভাবে খাওয়াবে, এগুলো একটু যদি বলতে। আচ্ছা, রাইস স্যালাইন যেটা আছে, ওআরএসও ভালো, রাইস স্যালাইনও ভালো, কিন্তু যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি রাইস স্যালাইন যদি খাইয়ে থাকি, সেটা হচ্ছে খুব সহজেই ডায়রিয়াটা কন্ট্রোলে চলে আসে আর কি। অর্থাৎ পুষ্টিও কিছু পেলো, এই সময় তার খাওয়া দাওয়ার রুচি থাকে না, রুচি থাকে না, সেই সাথে কিছুটা পুষ্টিও পেলো আর কি। জি। তো রাইস স্যালাইন বাজারে পাওয়া যায়, সেটা নিয়ে এসে আমরা নিয়মাবলী ওখানে লেখা থাকে, সেই অনুযায়ী আমরা বানিয়ে ওদেরকে আমরা খাওয়াতে পারবো। এবং খুব সহজেই স্টুলটা, তরল যে স্টুলটা, সেটা দেখা যায় যে সেমি সলিড বা শক্ত হয়ে যাচ্ছে। একটু যদি বলতে, অনেকেই এই সময় কলা খাওয়াতে বলে, কলা খাওয়ানোর কোনো উপকারিতা আছে কিনা? হ্যাঁ, কলা খাওয়ানোর উপকারিতা আছে। কলা খাওয়ালেও দেখা যায় যে বিশেষ করে কাঁচকলা যেটা আর কি, তো এটা খাওয়ালে দেখা যায় পায়খানাটা খুব সহজে হার্ড হয়ে যায়, মানে হার্ড মানে সফটেনিং থেকে নরমালে চলে আসে আর কি। আচ্ছা, জিঙ্ক খাওয়াতে বলেন অনেকে, জিঙ্ক খাওয়ানোর কোনো উপকার আছে কিনা বা কিভাবে খাওয়াবে? হ্যাঁ, জিঙ্ক সিরাপটা সাধারণত বলা হয় যে বাচ্চাদের ডায়রিয়া হলে 10 দিনের জন্য দুবেলা করে, দেখা যায় যে আমরা সাধারণত 1 বছরের নিচে হলে আধা চামচ দিনে 2 বার, বা 1 বছরের উপরে হলে 1 চামচ দিনে 2 বার করে 10 দিনের জন্য জিঙ্ক সিরাপ খাওয়ানোর কথা বলা হয়। এই জিঙ্ক সিরাপটা যেটা করে যে আমাদের যখন ডায়রিয়া হয়, আমাদের অন্ত্রের যেই এপিথেলিয়ালের যে শেডিং হয় আর কি, তো যার জন্য আমরা জিঙ্কটা দিলে পারে এই এপিথেলিয়াল সেলের রিকভারিংটা ভালো হয় আর কি, রিকভারিটা ভালো হয়, যার জন্য আমরা জিঙ্ক সিরাপটা দেওয়ার কথা বলে থাকি। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলেছি, হয়তো 1-1.5 মিনিট আমরা পাবো। একটু খুব সংক্ষেপে যদি প্রতিরোধ কিভাবে করা যায় সেটা একটু বলতেন। ডায়রিয়া প্রতিরোধ আসলে এটা খুবই সহজই ব্যাপার। প্রথমেই যেটা জন্মের সাথে সাথে যেটা আর কি আমরা করতে পারি, সেটা হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে 6 মাস পর্যন্ত। শুধুমাত্র বুকের দুধ খাওয়ালে ডায়রিয়া অনেকখানি কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, তারপরে যখন উইনিং শুরু হলো, বাইরের খাবার যখন তাকে আস্তে আস্তে আমরা দিচ্ছি, সেই সময়টা আমরা হচ্ছে খুব নিয়ন্ত্রণ করে আর কি আমরা হচ্ছে বাড়তি খাবারটা আমরা শুরু করব। এবং এই খাবারটা শুরু করার নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে যেই খাবারটা শুরু করব,
এটা পরপর 3 দিন সেই খাবারটা দিব। একবারে অনেকগুলো খাবার আমরা শুরু করব না, এবং দেখব যে কোন খাবারটাতে, এটা আমরা বুঝতে পারবো কোনো খাবারে ওর সমস্যা হচ্ছে কিনা। এভাবে আমরা শুরু করতে পারি। বাচ্চা যখন একটু বড় হয় তখন সে হাত মুখে দিতে শেখে, আমরা তার হাত পা পরিষ্কার করে রাখতে পারি, এবং বাচ্চাকে খাওয়ানোর সময় যিনি কেয়ার গিভার, যিনি খাওয়ানোর সময় তার হাত পরিষ্কার করবেন, ভালো করে সাবান পরিষ্কার দিয়ে। পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাবার খাই হ্যাঁ, এভাবে হ্যাঁ। নজর দিতে হবে। এভাবে আমরা- ডক্টর শাইমা ইয়াসমিন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, যেমনটি ডাক্তার শাইমা ইয়াসমিন বলছিলেন, বুকের দুধটা নিশ্চিত করতে হবে, সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার খাওয়া এবং বিশুদ্ধ পানি, এগুলি যদি নিশ্চিত করতে পারে শিশুরা ডায়রিয়া থেকে মুক্ত থাকবে। শিশুরা ডায়রিয়া সহ সকল রোগ থেকে মুক্ত থাকুক, এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।